আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। আমি একজন কর্মচারী মাত্র, সেটা আপনারা জানতেন। আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখনো। সম্মানিত দর্শক মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অনেকেই তাকে রক্তচোষা সুদখোর বলে থাকেন, কিন্তু আসলেই কি তিনি রক্তচোষা সুদখোর, নাকি ঘটনাটা ভিন্ন কিছু? এক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তার কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচোষা, সেটাও আপনারা গ্রহণ করেন নাই। রক্ত চুষতে হলে যেটা করতে হয় সেরকম কাজ আমি করি নাই, আপনারা দেখেছেন। আমি 1 কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি। চুষবো কোথার থেকে? তাদেরকে মালিকানা দিয়েছি, আর কেউ তো দেন এই পর্যন্ত। এটা তো সত্য ঘটনা, এখনো আছে। বলা হয়েছে আমি সুদখোর। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্রীভাবে সুদখোর বলা হয়। মজার ব্যাপার হচ্ছে, মোহাম্মদ ইউনূসকে যারা পছন্দ করেন তাদের বেশিরভাগই জানেন না ডক্টর ইউনূসের সুদের ব্যবসা নেই। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাংকে তার 1 টাকার মালিকানাও নেই, শেয়ারও নেই, কখনো ছিলই না। ডক্টর ইউনূস সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানা যায় সারা পৃথিবীর 107টা ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনূস সেন্টার রয়েছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রোফাইন্যান্স সম্পর্কিত তত্ত্ব, যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল। জিনিসটা আপনার আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইক্রোফাইন্যান্সের মূল ধারণার ভিত্তি হচ্ছে এটা। এই ব্যবসার কেউ মালিক হতে পারবে না, সম্পূর্ণ নন প্রফিট তথা অলাভজনক, যেটাকে তিনি সামাজিক ব্যবসা বলে থাকেন। নির্দিষ্ট কোনো মালিক নেই, জনগণই এর মালিক। বাইরে থেকে অনুদানের টাকা এনে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজে এটি প্রতিষ্ঠা করলেও প্রতিষ্ঠানে তার 1 পয়সারও মালিকানা রাখেননি, বরং এর 25% মালিকানা সরকারের এবং বাকি মালিকানা গরিব মানুষের। নিজের প্রতিষ্ঠিত ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র $300 বেতনে চাকরি করতেন। কোম্পানিকে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যাতে কেউ এর একক মালিক হতে না পারে। কোম্পানি অধ্যাদেশ 28 ধারা অনুযায়ী তিনি এটি রেজিস্ট্রেশন করেন। শুধু যে গ্রামীণ ব্যাংকে তিনি মালিকানা রাখেননি তা কিন্তু না। জর্জ সরোস টেলিনরদের এনে তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেছিলেন। তার কথায় তার বিলিয়নিয়ার বন্ধুরা গরিবদের উন্নতির জন্য ফান্ড দেয়। অনেকেই জানেন না গ্রামীণ টেলিকমকে নন প্রফিট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানেও তিনি নিজের জন্য 1% মালিকানাও রাখেননি। তিনি চাইলে ইজিলি 10 থেকে 15% মালিকানা নিজের জন্য রেখে দিতে পারতেন, অথচ লাভের 1 টাকাও যাতে নিজের কাছে না আসে সেটা নিশ্চিত করেন তিনি। তার প্রতিষ্ঠিত সরকার নিয়ন্ত্রিত গ্রামীণ ব্যাংকে এখনো সুদের হার বাংলাদেশে সর্বনিম্ন, অথচ স্বাভাবিকভাবে আপনার মনে হবে গ্রামীণ ব্যাংকের মতো সুদ বোধহয় কেউ নেয় না। আর নিশ্চয়ই এই টাকায় প্রফিট করেন ডক্টর ইউনূস। আসলে আমাদের দেশের মানুষ এসব কল্পনাও করতে পারেন না। একজন মানুষ ব্যবসা করবে অথচ সেখান থেকে নিজে কোনো লাভ করবে না, এমন কথা আমরা ভাবতেই পারি না। আমরা ভাবতে পারি কেবল টাকা কামানোর কথা। যেমন ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, টাকা কামানোতে আছে সুখ শান্তি, অন্যের উপকারে আছে প্রশান্তি। ওনার ভাষায় নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস, তবে অন্যের উপকার করা হচ্ছে সুপার হ্যাপিনেস। মোহাম্মদ ইউনূস মনে করেন সবাই এককভাবে সম্পত্তির মালিক হতে থাকলে গরিব আরো গরিব হয়ে যাবে, ধনী আরো ধনী হবে, ফলে বিশ্ব ব্যবস্থা অচল হয়ে পড়বে। এই বিশ্বাস থেকেই তিনি সব নন প্রফিট বা অলাভজনক প্রতিষ্ঠান তৈরি করে গেছেন, নিজের কোনো মালিকানা রাখেননি। এরকমটা কি আপনি ভাবতে পারেন? আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানি দেখেন, তাদের সব নিজেদের মালিকানা, কিন্তু মোহাম্মদ ইউনূস সেটা করেননি। তার প্রতিষ্ঠিত কোম্পানিতে নিজের বা পরিবারের কাউকে রাখেননি, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে নিজের মালিকানা রেখে ইজিলি বিলিয়নিয়ার হয়ে যেতে পারতেন খুব সহজেই। তার প্রায় সব বন্ধু বান্ধব বিলিয়নিয়ার, মাল্টি বিলিয়নিয়ার, তিনি সেদিকে যাননি। এবার অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আয়ের উৎস কি? গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন পৃথিবীর ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড স্পিকার। স্পিচ দেয়া তথা বক্তৃতা দেওয়ার জন্য তাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। তার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় $75,000 থেকে $1,00,000 মতো, কখনো কখনো আরো বেশি। বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানগুলো তাকে নিয়ে যান তার বক্তব্য শুনতে। তাকে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনার জন্য ডাকা হয়। 2024 সালের ফ্রান্স অলিম্পিকের আয়োজক কমিটির 3 জনের একজন হচ্ছেন মোহাম্মদ ইউনূস। সেখানে আরো একজন হলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 2026 সালে ইতালি অলিম্পিকের জন্য ইতালিয়ানরা তাকে পাওয়ার জন্য তদবির করছেন, যাতে তিনি পরামর্শ
পরামর্শ দেন। এদিকে আমরা মনে করি গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ টেলিকমের মতো ওনার প্রতিষ্ঠিত কোম্পানি থেকে টাকা পান তিনি। আরও জানা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু অনুমতি পাননি। তিনি বললে পৃথিবীর সেরা সেরা প্রফেসররা সেখানে এসে ক্লাস নিয়ে যেতেন। তিনি ডাকলে এমনকি বিল গেটস কিংবা আমেরিকান প্রেসিডেন্টও তার ইউনিভার্সিটিতে স্পিচ দিতে চলে আসতেন, কিন্তু তাকে সেই ইউনিভার্সিটি করতে দেওয়া হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনুসকে যত জানবেন আপনার মনে হবে দেশ এবং জাতি হিসেবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিজার্ভই করি না। এখানে দেখতে হবে যে আপনি যাকে টাকাটা দিচ্ছেন তাকে ব্যবসার ভিত্তিতে দিচ্ছেন কিনা। আপনি যদি চান যে নিরেট মুনাফা, আমি 1 লক্ষ টাকা দিব, তার আগে নিশ্চয় আমাকে মাসে মাসে তুমি চোখ বন্ধ করে এত টাকা দিবে, তাহলে এটা হলো কুল্লু করদিন যারা না ফান্ড ফাভরিবা, যে কোনো লোন তার এগেনস্টে যখন আপনি বেনিফিট নেবেন নির্দিষ্ট হারে সেটা সুদ হবে। বাট আপনি যদি বলেন যে আপনি একটা ব্যবসা করেন, আপনার ব্যবসা আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, এই 1 লক্ষ টাকা আনুপাতিক হারে যা প্রফিট হবে তার 50% আমাকে দিবেন, 50% আপনি দিবেন, অথবা 60-40 অথবা 70-30, যেভাবে আমরা দুজন চুক্তি করে নিব, এটা জায়েজ হবে। আরেকটা রাস্তা আছে, আমি আপনাকে 1 লক্ষ টাকা লোন দিলাম, কোনো ব্যবসা না, আপনি সেটা 2-4 মাস 6 মাস পরে 1 বছর পরে যে কোনো সময় পরে আপনি আমাকে ব্যাক করলেন। ব্যাক করার সময় আপনি চিন্তা করলেন লোকটা আমাকে লোন দিয়েছে, একটা বিপদের সময় উপকার করেছে, কিংবা আমরা ইনভেস্টে তিনি দিয়েছেন, আমি সেখান থেকে কিছু প্রফিটও করেছি, অথবা প্রফিট নাই করলাম, আমার উপকার হয়েছে, আমি লোকটাকে ফেরত দেওয়ার সময় 1 লক্ষ টাকার সাথে আরো 5,000 টাকা বাড়াই দিলাম, এটা কিন্তু জায়েজ আছে, আমরা অনেকে জানি না। সম্মানিত দর্শক মণ্ডলী, কাউকে সুদখোর বলার আগে অবশ্যই আমাদেরকে আগে জানতে হবে সুদ জিনিসটা কি, সুদ কাকে বলে। যাকে ইচ্ছা যখন ইচ্ছা মনে চাইলো আমি সুদখোর বলে দিলাম, এটা কিন্তু অনুচিত একটা কাজ। ইসলামে এরকম ধারণাবশত কথা বলাকে নিষিদ্ধ করা হয়েছে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বা'দাল যন্নি ইসম, নিশ্চয়ই কোনো কোনো ধারণা গুনাহ সদৃশ। সুতরাং আমরা ধারণাবশত কারো উপর সুদখোর, রক্তচোষা, ঘুষখোর ইত্যাদি কোনো ইলজাম আরোপ করব না। আসুন এবার আমরা জেনে নেই সুদ কাকে বলে। এ ব্যাপারে ফকিগণ বলেন, কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, প্রত্যেক ওই ঋণ যার বিপরীতে অতিরিক্ত কোনো লভ্যাংশ নেওয়া হয় সেটাই হলো সুদ। যেমন ধরুন আপনি কাউকে 10,000 টাকা দিলেন, সে টাকাটা আপনি ঋণ হিসাবে দিলেন, কিন্তু আপনি শর্ত জুড়ে দিলেন যে 1 মাস পরে এই টাকাটার সাথে তাকে 1,000 টাকা বেশি দিতে হবে। এই যে আপনি একটি অতিরিক্ত টাকার শর্ত জুড়ে দিলেন, এই অতিরিক্ত টাকাটাই হবে আপনার জন্য কাল আপনার জন্য সুদ, যেটা সম্পূর্ণ হারাম ও নাজায়েজ একটি কাজ। আমরা ডক্টর ইউনুস সম্পর্কে জেনেছি, তিনি নিজ মুখেই বলেছেন যে তিনি কোনো প্রকার সুদ খান না এবং কোনো প্রকার সুদি কারবারের সাথে তিনি যুক্তও নন। যারা সুদ খেয়েছেন তারা হলো ভিন্ন মানুষেরা, উনি কোনো প্রকার সুদ খাননি। গ্রামীণ ব্যাংক উনি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু গ্রামীণ ব্যাংকের মালিক উনি নন, বরং উনি এমন একটি সিস্টেমে এই গ্রামীণ ব্যাংক চালু করেছেন যে সেখানে কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো মালিকানা থাকবে না, বরং এই ব্যাংকের মালিক হলো জনগণ। এভাবেই তিনি বর্ণনা দিয়েছেন, যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি। এখন যদি আমরা বৈধ স্রোতের দিকে যাই, তাহলে বৈধ কিছু পন্থা রয়েছে ঋণের ক্ষেত্রে। যেমন ধরুন আপনি কাউকে 10,000 টাকা দিলেন, এখন যে টাকাটা পেলো, যে টাকাটা নিল, তাকে এই 10,000 টাকাই সে ফেরত দিবে, এখানে কোনো শর্তর কথা উল্লেখ নাই। কিন্তু সে মানবতার দিক লক্ষ্য করে সে যদি এটা চিন্তা করে থাকে যে আমি 10,000 টাকা ধার নিয়ে তো আমি একটা উপকার পেলাম, আমি একটা কাজ করে কিছু মুনাফা অর্জন করলাম, বা সে শর্ত করুক বা না করুক, আমি স্বেচ্ছায় আমার নিজের পক্ষ থেকে আমি 1,000 টাকা বাড়িয়ে দিলাম, তাহলে বিষয়টা হলো কি, যদি কোনো ঋণের বিনিময়ে যে টাকাটা ঋণ নিল সে যদি কোনো প্রকার শর্ত ছাড়া যদি ঋণদাতাকে ফেরত দেওয়ার সময় যদি অতিরিক্ত কিছু টাকা স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় যদি সে অর্পণ করে, তাহলে সেটা বৈধ রয়েছে, এতে কোনো সমস্যা নেই, এটা শরীয়তে জায়েজ একটি পন্থা। তৃতীয় আরেকটি বিষয় হলো, আপনারা দুজন মিলে কোনো একটা ব্যবসা করছেন, ব্যবসার ভিতরে চুক্তি করলেন যে তোমার এত অংশ থাকবে, আমার এত অংশ, এটাও কোনো সুদ হবে না, এটাও জায়েজ একটি পন্থা। সুতরাং আমরা ইসলামের সকল জায়েজ পন্থাগুলো অবলম্বন করব, কারো উপর কোনো মিথ্যা অভিযোগ করব না, বরং তার সম্পর্কে ভালোভাবে তার মাধ্যমে জেনে শুনে বুঝে তারপরে তার ব্যাপারে আমরা কোনো মন্তব্য করব।
কারো সম্পর্কে জানি না, তার কাছে জিজ্ঞাসা করি নেই, শুনে শুনে কারো ওপর মিথ্যা অভিযোগ দিয়ে দিলাম, এটা কিন্তু শরীয়তে বৈধ নয়, এটা কিন্তু শরীয়ত একটি গর্হিত কাজ। তাই আসুন আমরা সকলে ইসলামের পথে সঠিকভাবে আমাদের জীবনকে পরিচালনা করি, সমস্ত প্রকার অবাঞ্ছিত কথা ও ধারণাপ্রসূত কথা থেকে নিজেকে ও সমাজকে মুক্ত রাখি। এই বলেই আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা নিয়ে আজকের বক্তব্য শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।